ঠিক আছে, তোমাদের পড়িয়েছিলাম কি বৌদ্ধ দর্শন, তাই তো? বৌদ্ধ দর্শনের দেখো দুটো ক্লাস হয়েছে। একটা ক্লাস আগে হয়েছিল বেসিক বৌদ্ধ দর্শনে 4টে আর্য সত্যর জায়গাটা, তাই তো? ওটা আমি একেবারে সামারাইজ করে দিচ্ছি, কেননা ওটা আগের দিনেও একটু বলেছিলাম, আর প্রথম ক্লাসে তো ওটাই পড়িয়েছিলাম। তো দেখো, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, এগুলো বেসিক্যালি নাস্তিক দর্শন হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু কিছু স্পিরিচুয়াল এন্টিটি স্বীকার করে, সেই জন্য তারা তাদেরকে পুরোপুরি নাস্তিক বলি না, তাই তো? এবং সে কথা আমরা বৌদ্ধ দর্শন পড়তে গিয়েও আমরা লক্ষ্য করেছি, বা জৈন দর্শন পড়তে গিয়ে, জৈন দর্শন তো হয়ে গেছে, পড়তে গিয়েও লক্ষ্য করেছি যে তারা, মানে আমরা যদি কথাটা আস্তিক নাস্তিক না দিয়ে আধ্যাত্মিক কথাটা দিই, তাহলে অবশ্যই তারা আধ্যাত্মিক, কোনো না কোনো দিক দিয়ে, তাই না? তারা অনেক কিছু আধ্যাত্মিক পদার্থ স্বীকার করে। তো তাদের 4টে আর্য সত্যের মধ্যেও দেখতে পাই আমরা যে তারা কিন্তু একদম চরম এবং পরম আধ্যাত্মিক এবং নৈতিক, তারা দুটোকেই সমানভাবে মেনে চলে। তাদের দর্শনটা দাঁড়িয়ে আছে এই আধ্যাত্মিকতার উপর, তাই তো? শুধু তাদের বৈশিষ্ট্য কি, তারা বেদ স্বীকার করে না, বেদকে মানে না, এটাই শুধু তাদের হুম মানে আস্তিক দর্শন সম্প্রদায়দের থেকে পার্থক্য। যাই হোক, এই যে বৌদ্ধ দর্শন বলেছিলাম 4টে আর্য সত্যের কথা, জগতে দুঃখ আছে, জগতে দুঃখের কারণ আছে, তাই তো? জগতে দুঃখ নিবারণ আছে এবং নিবারণের উপায় আছে। 4টে আর্য সত্যের উপর দাঁড়িয়ে আছে বৌদ্ধ দর্শনটা, টোটাল বৌদ্ধ দর্শনটা, তাই তো? তো এই যে 4টে আর্য সত্য, প্রথম যেটা, যে জগতে দুঃখের কারণ আছে, এটা বিভিন্ন দিক দিয়ে বৌদ্ধরা কিন্তু ব্যাখ্যা করেছেন। কেমন কেমন ভাবে না, বলছেন যে কোনো প্রকার জগতের যা কিছু কাজকর্ম, সকল কিছুতেই যেন দুঃখ, দুঃখটাই আমাদের জীবনের পরম বস্তু, মানে পরম বস্তু বলা যায় না, বেশিরভাগ সময়টা দুঃখ, হুম সুখটা কম। তো সেই জন্য তারা বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করেছে, কিন্তু মূলত 4 প্রকার। হ্যাঁ, আমাদের যত ধরনের দুঃখ, কেমন না, সুখ লাভের চেষ্টাই দুঃখ, সুখ ক্ষণিক হওয়াই দুঃখ, সুখ চলে যাওয়ার, মানে সুখ যে চলে যাবে, সুখ থাকবে না সেই ভয়ে দুঃখ, তাই তো? মানে সুখ আমার চলে যেতে পারে, সুখকে আটকে রাখা, ধরে রাখা, সেই জন্য দুঃখ। আবার সুখ চলে লাভের পর দুঃখ, কত ধরনের দুঃখ হতে পারে, তাই তো? আমরা এসএসসি যদি হয়, ভালো করে পরীক্ষা দিয়ে চাকরি পাবো, তার জন্য আমাদেরকে কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে, এটাও দুঃখ। তাহলে সুখ লাভের চেষ্টাই দুঃখ। সুখ লাভ হলে সেটাকে ধরে রাখার জন্য, সেটাও কিন্তু দুঃখ, তাই তো? আবার সুখ লাভের পর দুঃখ, তাই তো? কি কি হলো? সুখ লাভের চেষ্টাই দুঃখ, সুখটাকে ধরে রাখাই দুঃখ, তাই? ধরে রাখা আমাদের অনেক নিয়ম কানুন মানতে হবে, আমাদের প্রতিদিন স্কুলে যেতে হবে। আমরা যদি বলি না যাব না, হ্যাঁ আজকে যাবো কালকে যাবো না, ইচ্ছা মতো, সেটা করলেও হবে না। সেটা হলে তুমি সাসপেন্ড হয়ে যেতে পারো, চাকরি চলে যেতে পারে। তো তাহলে সুখ ধরে রাখার জন্য সেটাও আমাদের দুঃখ ভোগ করতে হয়, এবং সুখ ক্ষণিক হওয়াই দুঃখ। আমাদের মনে হতে পারে যে চাকরিটা 60 বছর পর্যন্ত করব, কখন দেখা যাবে রিটায়ার্ড হয়ে গেছি হঠাৎ করেই। অনেক বছর ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যখন রিটায়ার্ড হবে দেখবে মনে হবে এই তো দিনগুলো জলের মতো পেরিয়ে গেল। আজকে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম, তখন ভাবতাম ইস আমরা কবে এইচএস পড়বো, এইচএস যখন দিলাম আমরা কলেজে যাব, কত আনন্দ। কলেজে যখন গেলাম আমরা কবে ইউনিভার্সিটি যাব। দেখো আস্তে আস্তে দিনগুলো মনে হচ্ছে প্যাকাল মাছের মতো স্লিপি ওয়েতে চলে আসছে, তাই তো? তো আমাদের ওই জন্য ইন্ডিয়ান ফিলোসফিতে বলা হয় বর্তমানটা খুব স্লিপি, প্যাকাল মাছের মতো। প্যাকাল মাছ দেখবে হাতে ধরলে ধরা যায় না, পিছলে যায়। তো বলছে আসলে বর্তমান বলে বর্তমান কিছু নেই, সবই অতীত। হুম তো প্রতি মুহূর্তে আমাদের সবকিছুই কিন্তু অতীত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। তো যাই হোক, আমাদের জীবনে তাহলে সুখ ক্ষণিক হওয়ার জন্য দুঃখ, এবং কি আমাদের সুখ লাভের পর দুঃখ। আমরা চাকরি পেলাম, সব হলো, আনন্দ করলাম, রিটায়ার্ড হয়ে গেলাম, তখনও দুঃখ। ইস আমরা রিটায়ার্ড হয়ে গেলাম, জীবনের শেষ পথে চলে এলাম, বেতন কমে গেল, তখন দেখবে হ্যাঁ নানা টেনশন। তাহলে যে কোনো ক্ষেত্রে দেখো, যে কোনো দিক দিয়ে যে কোনো দুঃখ দেখাই 4টের ভিতরে পড়ে যাবে। তো তার জন্য বৌদ্ধরা বলছেন জগৎটা হচ্ছে দুঃখময়, দুঃখ ছাড়া জগতে আর কিছু নেই, বেশিরভাগটাই দুঃখ, সুখ হচ্ছে অল্প ক্ষণিক, প্যাকাল মাছের মতো সুখ। তো তারপরে দ্বিতীয় কি বলেছিলাম, প্রতীত্য সমুৎপাদবাদ।
যেটা হচ্ছে কি কারণকে আহ, মানে কারণের দ্বারা কার্যের প্রাপ্তি, তাই তো? কারণকে সঙ্গে নিয়ে কার্যের প্রাপ্তি, একটি নির্দিষ্ট কারণ থেকে একটি নির্দিষ্ট কার্য এটি বৌদ্ধরা স্বীকার করে, তাই তো? তো সেই দিক থেকে আমাদের ভবচক্রের কথা বলেছিলাম, যে আমাদের জীবনটাও কিন্তু এরকম একটা সার্কেলে ঘুরছে, তাই তো? জরা জাতি ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ ষড়ায়ন্ত নামরূপ, তাই তো? অবিদ্যা সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান সংস্কার অবিদ্যা। তো এইভাবে আমাদের সার্কেলটা ঘুরছে, এইটা আর বলার কিছু নেই, এটা সবাই জানো, বেসিক জিনিস। তৃতীয় যে আর্য সত্য, যে এর কিন্তু নিবারণও আছে, এরকম নয় যে এটা নিবারণ করা যায় না, তাই তো? তো এর কিন্তু নিবারণও আছে, তাই তো? তো তাহলে কি, জগতে দুঃখ আছে, জগতে দুঃখের কারণ আছে, দুঃখের কারণ নিবারণের উপায়ও আছে। উপায় প্রসঙ্গে বৌদ্ধরা কিন্তু কিছু কথা বলেছেন, সেটা আমরা বেশিরভাগটাই বৌদ্ধ এথিক্স পড়াতে গিয়ে বলবো, বুঝতে পেরেছো? তো এটা সত্য। এই যে নিবারণের উপায়গুলো বলেছেন, সেই নিবারণের উপায় বা মোক্ষ বা মুক্তি প্রাপ্তির উপায়, নির্বাণ লাভের উপায়, সেগুলো বেশিরভাগটাই আমরা বলবো কখন না, বৌদ্ধ এথিক্স যখন পড়াবো। তো সেই প্রসঙ্গে আরো কথা আছে, সেটাও তোমাদের বলবো, যে নির্বাণ, এই নির্বাণটাকেও বিভিন্নভাবে বিভিন্ন জন যে ব্যাখ্যা করেছেন, তাই তো? কেউ বলেছেন নির্বাণ হলো চির অবলুপ্তির অবস্থা, কেউ বলছেন শাশ্বত আনন্দময় অবস্থা, কেউ আবার বলছেন এটাকে এক্সপ্লেন করাই যায় না, তাই তো? এই ধরনের বিভিন্ন কথা বলেছেন, আমরা সেই সবগুলো ডিটেলসে দেখব। তো আমাদের এই চারটে আর্য সত্যর পরে আরেকটা কথা বলেছিলাম, যে দেখবে প্রতীত্য সমুৎপাদবাদ, এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের একেবারে সেন্ট্রাল পজিশনে আছে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলেছিলাম, যে ভারতীয় দর্শনে 4 প্রকারের কার্যকারণবাদ আছে। হ্যাঁ, এক হচ্ছে সৎ কার্যবাদ, এক হচ্ছে সৎ কারণবাদ। সৎ কার্যবাদ সাংখ্যরা মানেন, সৎ কারণবাদ মানেন কি অদ্বৈত বেদান্তীরা, আর সৎ তোমার অসৎ কার্যবাদ কারা মানেন, নৈয়িকরা। আর অসৎ কারণবাদ কারা স্বীকার করেন না, এই বৌদ্ধরা। আমি যে বৌদ্ধ দর্শনের কথা বলছি, কেননা বৌদ্ধরা হচ্ছে ক্ষণিকত্ববাদী। এটাও বলেছিলাম যে আমাদের প্রতীত্য সমুৎপাদবাদ থেকে ডিরাইভ করে ক্ষণিকত্ববাদ, নৈরাত্মবাদ বা অনাত্মবাদ, তাই তো? আমাদের দেখো ক্ষণিকত্ববাদে দেখানো হয়েছিল কেমন না, আমাদের জীবনটা পূর্ব জন্ম, আমাদের বর্তমান জন্ম এবং ভবিষ্যৎ জন্ম এক অসম্ভবভাবে ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, তাই তো? আমাদের এটা যদিও বেশিরভাগ ইন্ডিয়ান ফিলোসফিতেই বিশ্বাস করা হয়, যে আমাদের জন্মান্তরের কথা, কর্মবাদের কথা, কিন্তু বৌদ্ধ এবং জৈনরা সেই বিষয়ে সব থেকে রিগোরাস। তারা এই কর্মবাদের বাইরে তারা এথিক্সের উপর এতটাই গুরুত্ব দেন, যে এথিক্সটাই তাদের দর্শনের সেন্ট্রাল পয়েন্ট, তাই তো? এই এথিক্সের উপরই তাদের পুরো দর্শনটা দাঁড়িয়ে আছে। যাই হোক, বৌদ্ধ কর্মবাদ কি বলা হচ্ছে না, আমাদের অতীত কালের যে কর্মফল, সেই কর্মফল অনুযায়ী বর্তমান জীবন, এবং বর্তমান জীবনের যে কর্ম, সেই অনুযায়ী আবার ভবিষ্যৎ জীবন, তাই তো? তো এই যে প্রতীত্য সমুৎপাদবাদ, যে জগতের কোনো কিছুই হ্যাঁ মানে অকারণে তৈরি হয়নি, বিনা কারণে তৈরি হয়নি কোনো কিছু, তাই তো? এমন নয় যে তার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। এই দিক থেকে তোমাদের মনে হতে পারে যে এটাকে তো অসৎ কারণবাদ বলা হচ্ছে, এটার সঙ্গে কন্ট্রাডিক্টরি, তাই তো? কন্ট্রাডিক্ট করছে না, এটা নয়। এখানে প্রতীত্য সমুৎপাদ বলছে বিনা কারণে কিছু হয় না, ঠিক কথাই, কিন্তু বৌদ্ধরা আবার এইটা জানো নিশ্চয়ই, যে তারা ক্ষণিকত্ববাদী। কেন না, বলছেন যে জগতের যে কোনো বস্তু, যে কোনো পদার্থ, যে কোনো দ্রব্যই ক্ষণিক, কোন অর্থে তারা কিন্তু একেবারে মানে পার্মানেন্ট রিয়েলিটি সেটা কিন্তু নয়। তারা এই অর্থে ক্ষণিক, যে প্রতি মুহূর্তে তারা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই চেঞ্জ হচ্ছে এ থেকে বি হচ্ছে, মানে আমরা প্রত্যেকটা বস্তু হ্যাঁ প্রতি মুহূর্তে সমজাতীয় অপর একটি বস্তুকে উৎপন্ন করে নিজে ধ্বংস হয়ে যায়, তাই তো? প্রত্যেকটি বস্তু প্রতি মুহূর্তে সমজাতীয় অপর একটি বস্তুকে উৎপন্ন করে নিজে ধ্বংস হয়ে যায়, তাই তো? সেরকম ধরো
এ একটি বস্তু, সে প্রথম ক্ষণে A1 উৎপন্ন করলো, এ নিজে ধ্বংস হলো, A1 A2 কে উৎপন্ন করলো, A1 ধ্বংস হলো। এইভাবে আমাদের কিন্তু চলছে। আমরা যেকোনো পদার্থ, যেকোনো বস্তুকে আমরা প্রথম ধরো যখন নূতন কিনলাম, আমরা বুঝতে পারি না পার্থক্যটা। কিন্তু দেখবে ৬ মাস পর আমরা বুঝতে পারি যে সেই বস্তুটা, সেই দ্রব্যটা, সেই পদার্থটা দেখবে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই অর্থে কিন্তু তাদের মধ্যে কি কোনো কানেকশন নাই? আছে, তাই তো? ওই যে প্রতীত্য সমুৎপাদে বলা হয়েছে যে প্রত্যেক বস্তুই কিন্তু অকারণে তৈরি হয়নি। এখানে আবার কন্ট্রাডিক্টরি কথা। তো কেন বলা হয়েছে? না ওই যে প্রত্যেকটি বস্তু সমজাতীয় অপর একটি বস্তুকে উৎপন্ন করে নিজে ধ্বংস হচ্ছে, তাই তো? সমজাতীয় বস্তুকে উৎপন্ন করে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, তাই তো? এই অর্থে প্রতীত্য সমুৎপাদবাদ, তাই তো? বই মানে যেটা তোমার অসৎ কারণবাদ, হ্যাঁ, সেটাকে বৌদ্ধরা প্রতীত্য সমুৎপাদবাদ বলছে। আর অসৎ কারণবাদ আমরা একেবারে গদা বাংলায় যদি বলি, সেই অর্থে কিভাবে হবে? না দেখো, যে প্রতি মুহূর্তে যে বলছি যে প্রত্যেকটি বস্তু অপর একটি সমজাতীয় বস্তুকে উৎপন্ন করে নিজে যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বস্তুটি আগের বস্তুটা তো আর থাকছে না, তাই তো? আগের বস্তুটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বস্তুটা আর থাকছে না বর্তমানে। বর্তমানে থাকছে ওই সমজাতীয় যে বস্তুটি উৎপন্ন হলো সেটি। আবার সেই সমজাতীয় যে বস্তুটা উৎপন্ন তৈরি হলো সেটাও আবার সমজাতীয় অপর একটি বস্তুকে তৈরি করে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে দেখো কারণটা পার্মানেন্টলি কখনো এক্সিস্ট করছে না। বোঝাতে পারলাম কি? সেই জন্য এটাকে বলা হয় সৎ কারণবাদ, তাই তো? এখানে কারো কন্ট্রাডিক্টরি কথাবার্তা মনে হতে পারে, তার জন্য বললাম। এটা নিয়ে প্রবলেম নেই তো কারো কিছু? স্যার। দেখো, যে আমরা কি বললাম, ওখান থেকে ক্ষণিকত্ববাদ এলো। ক্ষণিকত্ববাদ বলছে অনাত্মবাদ বা নৈরাত্মবাদ। বৌদ্ধরা দেখো জন্মান্তর স্বীকার করে, বৌদ্ধরা কর্মবাদের উপর এত বিশ্বাস করে, কিন্তু তারা কিন্তু পার্মানেন্ট আত্মার অস্তিত্ব স্বীকার করে না। তারা কিন্তু বলে আত্মাও ক্ষণিক। কিন্তু আত্মার মধ্যে তারা একটা চেন স্বীকার করে, ওই যে জরা জাতি ভব উপাদান তৃষ্ণা বেদনা স্পর্শ ষড়ায়ন্ত নামরূপ, তাই তো? সংস্কার অবিদ্যা বিজ্ঞান, এই যে তারা কিন্তু আত্মার মধ্যে একটা চেন স্বীকার করে, চেন। তারা কিন্তু পার্মানেন্ট আত্মা বলে কিছু স্বীকার করে না, তাই তো? তাদের কাছে এই কর্মটাই আসল। দেখবে জরা জাতি ভব উপাদান যখন পড়বে, হ্যাঁ, প্রত্যেকটির কারণ জরার জাতি কে না ভব, ভবর কারণ কে উপাদান, উপাদানের কারণ কি তৃষ্ণা, তৃষ্ণার কারণ বেদনা, হ্যাঁ, প্রত্যেকটি দেখো কোনো না কোনো কর্ম, তাই তো? তো যাই হোক, এই ক্ষণিকত্ববাদ থেকে ডিরাইভ করে কি অনাত্মবাদ বা নৈরাত্মবাদ। এই জন্য বৌদ্ধরা হলেন কি নৈরাত্মবাদী, অনাত্মবাদী। তারা ক্ষণিকত্ববাদী, তারা অসৎ কারণ, সরি, হ্যাঁ, অসৎ কারণবাদী, তারা প্রতীত্য সমুৎপাদবাদী, তাই তো? যাই হোক, এটা হলো। এরপরে আমি আসি, আগের দিন তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা সংক্ষেপে বলার চেষ্টা করি, আশা করছি সমস্যা হবে না। দেখো, যে তোমাদের আগের দিন পড়িয়েছিলাম যে বৌদ্ধ দর্শনের যে ব্রাঞ্চগুলো, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। হুম 2-4টে কোশ্চেন আসে, নেটেতেও আসে, এসএসসিতেও আসে, যে বৌদ্ধ দর্শনের কে কোন, হ্যাঁ, দর্শনের প্রতিষ্ঠাতা, কোন ব্রাঞ্চের প্রতিষ্ঠাতা, বা এই কোন ব্রাঞ্চের মানে মূল কথা কি, বা কোন ব্রাঞ্চ কোথায় বিস্তার লাভ করেছে, তাই তো? প্রধান গ্রন্থ কোন সম্প্রদায়ের, প্রধান গ্রন্থ কোনটা, এই নিয়ে কিন্তু কোশ্চেন আসে। সেগুলো আমি পরপর ধাপে ধাপে আগের দিন পড়ানোর চেষ্টা করেছি তোমাদের। দেখো, বৌদ্ধ দর্শন যেটা আমরা ইন জেনারেল যেটা বুঝি, আমাদের দেখবে যে কোনো কিছু মত, যে কোনো কিছু আমাদের বক্তব্য, মানুষের ১ কান ২ কান ৩ কান ৪ কান হতে হতে দেখবে বক্তব্যটা অনেকটা চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে। হয়তো মূল কথাগুলো কিছুটা একই থাকে, আবার কিছু অ্যাডও হয় তাতে। আমাদের দেখবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কথাবার্তাও দেখবে সেরকম ওই একই একই ট্র্যাডিশন, যে হয়তো কেউ একটা কথা বললো, দেখবে আমরা সেই কথার উপর আরেকটু রং চড়িয়ে অপর কাউকে বলি, অপর কেউ আরেকটু রং চড়িয়ে অপর কাউকে বলে। এইভাবে চলতে চলতে আমরা দেখবে তিলকে তাল করে ফেলি। আসলে কিছুই নয়, কোনো ব্যাপার, কিন্তু দেখবে হয়তো দেখানো হয় বিরাট কিছু হয়তো। তো ঠিক সেরকমই ঘটে যে কোনো দর্শন সম্প্রদায়ের, মানে সম্প্রদায়গুলোতে।
ধরো বৌদ্ধদেব, তার কিছু সিদ্ধান্ত, আমরা বলেছিলাম ইন্ডিয়ান ফিলোসফির একটা ট্র্যাডিশন আছে, নিশ্চয়ই মনে আছে, বলতে পারবে কেউ সূত্র ভাষ্য করে? ইন্ডিয়ান ফিলোসফিতে যে কোনো ভারতীয় দর্শনে প্রবক্তা, যারা প্রবক্তা তারা কিন্তু সূত্রকার, তারা মহান জ্ঞানী ব্যক্তি। তারা প্রচুর জ্ঞান তাদের, তারা অল্প কথায়, কম কথায়, গূঢ় কথায় তারা কিছু জিনিস লিখে যায়, তাই তো? তাদের কিছু সিদ্ধান্ত লিখে যায় সেই দর্শন মানে সম্প্রদায়ের বা সেই দর্শনের মূল সিদ্ধান্তগুলো তারা লিখে যান। এরপর কি হয়, পরবর্তী ক্ষেত্রে তাদের শিষ্যরা বা প্রশিষ্য, শিষ্য প্রশিষ্য বা সেই ট্র্যাডিশনের, সেই দর্শন সম্প্রদায়ের যারা অনুগামী, তারা কি করেন, যে পরবর্তী ক্ষেত্রে যদি এরকম কিছু ক্ষেত্র দেখা যায় যে কোনো মানে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু কথাবার্তা অনেকে বুঝতে পারছে না, তখন কি হয় না, কিছু কিছু কেউ আসেন, তারা কি করেন না, তারা ওই সূত্র গ্রন্থের উপর ভাষ্য রচনা করেন। তাহলে কি হলো, প্রথমে সূত্রকার, তার অগাধ জ্ঞান, তাই গূঢ় কথায়, অল্প কথায় তিনি একটা সূত্র লিখলেন। সেই সূত্র পরবর্তী ক্ষেত্রে মানুষের আর ব্রেনে ঢুকছে না, যত মানুষের দিন যাচ্ছে ব্রেন কিন্তু ছোট হচ্ছে। তো এরকম চলছে। আগে পুরো বেদটা গুরু শিষ্য পরম্পরায় মনে রাখা হতো, কিন্তু এখন দেখবে আমরা দু লাইনও বলতে পারি না, এটাই কারণ। তো ওই যে সূত্রকারের কথা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই টাইমে সেই সমস্যা দেখে, অসুবিধা দেখে কিছু ব্যক্তি কি করেন, তার উপর ভাষ্য রচনা করেন, অ্যাকচুয়ালি ব্যাখ্যা, কমেন্টারি। তো সেই ব্যাখ্যার উপর, সেই ব্যাখ্যাটাকে, সূত্রের উপর যে ব্যাখ্যা, সেটাকে বলে ভাষ্য। এই ভাষ্যটাও পরবর্তী ক্ষেত্রে অনেক মানুষের কাছে দুরূহ হয়ে যায়। সেই যে ভাষ্য গ্রন্থ, সেটাকেও আবার পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। তো সেটাকে বলা হয় কি না, টিকা গ্রন্থ, তাই তো? আবার ওই টিকা গ্রন্থ পরবর্তী ক্ষেত্রে যদি এরকম ব্যাখ্যা করতে হয়, এরকম টিকা গ্রন্থেরও কিছু যদি এরকম সমস্যা থাকে যে এটা সবার বোধগম্য হচ্ছে না, তখন সেটাকে বলা হয় টিপ্পনী গ্রন্থ বা প্রকরণ গ্রন্থ, তাই তো? প্রকরণ গ্রন্থ কি না, দেখবে আমরা যেগুলো পড়ি বেদান্ত দর্শনে, যেমন বেদান্ত সার, বেদান্ত পরিভাষা, ন্যায় দর্শনে যেমন তর্ক সংগ্রহ, ভাষা পরিচ্ছেদ, এগুলো সব কিন্তু প্রকরণ গ্রন্থ। প্রকরণ গ্রন্থটা কি, কোনো একটা পার্টিকুলার দর্শন সম্প্রদায়ের, কোনো একটা পার্টিকুলার দর্শন সম্প্রদায়ের দাঁড়াও, একজন ফোন করেছিল, হয়তো তোমাদের একটু হতে পারে। হ্যাঁ, এসছে, আশা করছি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার দর্শন সম্প্রদায়ের সকল বিষয় নিয়ে নয়, অল্প কিছু বিষয়, তাই তো? এক বা একাধিক কিছু বিষয় নিয়ে, কতিপয় কিছু বিষয় নিয়ে যখন খুব সহজ সরল ভাবে একটি গ্রন্থ উপস্থাপনা করা হয়, তখন সেটিকে বলা হয় প্রকরণ গ্রন্থ, তাই তো? যেমন আমাদের এই সকল যেগুলো বললাম, সেগুলো সবই প্রকরণ গ্রন্থ। ন্যায় দর্শনে কি সূত্র, আমাদের কি ন্যায় সূত্র মহর্ষি গৌতমের। এটা মনে রাখবে, মাঝে মাঝে আমাদের একটু ভুল হয়, মহর্ষি গৌতম কিন্তু নয় আমাদের, অ্যাকচুয়ালি ওটা মহর্ষি গৌতম, গয়ৌকার, গৌতম, মহর্ষি গৌতম, মহর্ষি গৌতম কিন্তু নয়। তো মহর্ষি মানে গৌতম না বলে মহর্ষি গৌতম বলাটাই আমাদের ক্ষেত্রে ঠিক। তো মহর্ষি গৌতমের যে সূত্র গ্রন্থ ন্যায় সূত্র, ন্যায় সূত্রের ভাষ্যকারকে, ভাষ্যকার বাদশায়ন, এটা কি, এটা ভাষ্য গ্রন্থ, ভাষ্যকারকে বাদশায়ন। এরপর ওই ভাষ্যের উপর প্রচুর টিকা, তাই তো? প্রচুর টিকা আছে আমাদের। কেমন টিকা না, আমাদের যেমন ন্যায়গণিকা টিকা আছে, তাই তো? তার উপর আমাদের ন্যায়গণিকা যে টিকা আছে, তারপরে তোমার ওই কি বলে ওটা, না এদিকে তোমার, না ওগুলো সব টিপ্পনী গ্রন্থ, জয়ন্ত ভট্ট বা তোমার কি বলে ন্যায় মঞ্জুরি, বা তোমার এদিকে কি বলে তোমার ন্যায় কুসুমাঞ্জলি, এগুলো সব কিন্তু টিপ্পনী গ্রন্থ।
আর তার পরবর্তী ক্ষেত্রে আসছে আমাদের তর্ক সংগ্রহ, আমাদের তর্ক ভাষা, আমাদের কি বলে ওটা ভাষা পরিচ্ছেদ, এই সকলগুলো কিন্তু সব প্রকরণ গ্রন্থ, তাই তো? তো আমাদের এই প্রত্যেকটা দর্শনের এক একটা ট্র্যাডিশন আছে। আমরা দেখতে পেলাম যে সূত্র, ভাষ্য, টিকা, টিপ্পনী, তাই তো? বা প্রকরণ। এইভাবে আমরা যখন আসছি আমাদের প্রত্যেকটা দর্শনই, ইন্ডিয়ান ফিলসফির প্রত্যেকটা দর্শনই কিন্তু আমাদের সেইভাবেই আসতে হবে। তো আমি এটা বললাম কেন এতগুলো কথা, যে এগুলোও তোমাদের কাজে লাগতে পারে। তো আর বুঝতেও পারবে যেটা বলতে চাইছি, যে যেকোনো দর্শন সম্প্রদায়ে বা যেকোনো মত, মতের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা ঘটে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে ভাষ্য, সূত্র থেকে যখন ভাষ্য লেখা হয়, ভাষ্য থেকে টিকা, টিকা থেকে টিপ্পনী, টিপ্পনী থেকে প্রকরণ, তো তখন কি হয় দেখবে, অনেক অনেক ক্ষেত্র আছে, অনেক অনেক গ্রন্থ আছে যে একেবারে সূত্রকারের কথাটা এক্স্যাক্টলি স্বীকার করেননি, তিনি আবার নিজের কিছু মত দিচ্ছেন, তাই তো? ঠিক সেই ঘটনাগুলোই ঘটে এখানে। যে কোনো একটা সম্প্রদায়, হ্যাঁ, এখানে ধরো বৌদ্ধ দর্শন সম্প্রদায়, তার মূল যে কথা, বৌদ্ধদেবের যে কথা, সেই বিষয়ে তারা অনেক ক্ষেত্রেই একমত বটে, কিন্তু তারা আবার কিছু কিছু বিষয়ে একটু এক্সট্রা কথা বলেছেন, কিছু কিছু বিষয়ে তারা দ্বিমত থাকেন একে অপরের মধ্যে, তার জন্যই নতুন নতুন সম্প্রদায়ের উদ্ভব হয় একই সম্প্রদায়ের মধ্যে, তাই তো? একই স্কুলের ভিতরে হুম মানে সেপারেট, হ্যাঁ, ব্রাঞ্চের সৃষ্টি হয়। যাই হোক, বৌদ্ধ দর্শনের প্রধানত দুটো ব্রাঞ্চ আছে, দুটো সম্প্রদায়। কি কি? এক হচ্ছে হিনজান, একটা মহাযান। আমি এটা সংক্ষেপে বলছি, তোমরা রেকর্ডিং শুনে নেবে যদি অসুবিধা না হয়। যে হিনজান সম্প্রদায়, একটা মহাযান সম্প্রদায়। হিনজানকে কি বলা হয়? থেরবাদী বা স্থবিরবাদী সম্প্রদায়। হুম আর মহাযানকে কি বলা হয়? বোধিসত্ত্বযান। হিনজানটা কি? বেসিক্যালি রিয়েলিস্ট, আর মহাযানরা আইডিয়ালিস্ট, তাই তো? হিনজানরা কেমন? না, এদের নিজের মুক্তিই লক্ষ্য, তাই তো? অপরের মুক্তি এদের লক্ষ্য নয়। হিনজানদের লক্ষ্য কি? নিজে যাতে মুক্তি লাভ করতে পারি। আর মহাযানদের লক্ষ্য কি? নিজের মুক্তি এবং অপরের মুক্তি, তাই তো? শুধু নিজের মুক্তি, নিজে মুক্তি লাভ করে গেলেই হবে না, জগতের সকল জীবকেই এই দুঃখ থেকে মুক্তি গ্রহণ করাতে হবে, মুক্তি লাভ করাতে হবে। কেননা না হলে আমি নিজে মুক্তি লাভ করলাম, জগতের অন্যান্যরা দুঃখ ভোগ করছে, তাই তো? এই মত। তো এই দিক থেকে তারা কি, তারা আরেকটু এগিয়ে আর কি, হিনজানদের থেকে মহাযানরা আরেকটু এগিয়ে, যে নিজের এবং অপরের মুক্তি দুটোই তারা কিন্তু স্বীকার করছেন। আর কি, হিনজানরা হচ্ছে বৌদ্ধদেবের নৈতিক যে দিক এবং ধর্মীয় যে দিক, দুটিকেই যথাযথভাবে পালন করার আগ্রহী, তাই তো? আর মহাযানরা, তারা কিন্তু শুধুমাত্র বৌদ্ধদেবের নৈতিক দিকটাকে যথাযথভাবে মেনে চলার আগ্রহী, তাই তো? ধর্মীয় দিকটাকে ওরা অতটা মেনে চলার আগ্রহী নয়। এই যে আরেকটা কথা, যে এদের হিনজানদের যে ধর্ম সাহিত্য, সেটা কি? সেটা হচ্ছে পালি ভাষায় রচিত, তাই তো? আর মহাযানদের যে ধর্মীয় সাহিত্য, সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত, তাই তো? কি বললাম? হিনজানদের ধর্মীয় সাহিত্য পালি ভাষায় রচিত, কিন্তু মহাযানদের ধর্মীয় সাহিত্যগুলো সব সংস্কৃত ভাষায় রচিত। আর হিনজানরা কোথায় বিস্তৃত লাভ করেছে? না, সিংহল ব্রহ্মদেশ, হুম তারপরে তোমার এদিকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস, কাম্বোডিয়া, এই জায়গাগুলো, দক্ষিণ পূর্ব যে এশিয়ার দেশগুলো, সেগুলো কিন্তু সবাই বেশিরভাগটাই হিনজান সম্প্রদায়। আর মহাযান সম্প্রদায় কোনগুলো? না, আমাদের এশিয়ার ম্যাপটা যদি লক্ষ্য করো তাহলে সহজেই মনে রাখতে পারবে, এশিয়ার ম্যাপের নিচের দিকের দেশগুলো সব হিনজান, নিচু, একদম সহজে মনে রাখার উপায়। আর উপরের দিকের দেশগুলো কি? সবাই মহাযান সম্প্রদায়। চীন, জাপান, কোরিয়া, এগুলো সব কিন্তু মহাযান সম্প্রদায়। তিব্বত, অ্যাকচুয়ালি তিব্বত এখন চীনের অন্তর্ভুক্তই, একটা টাইম তিব্বত আলাদা কান্ট্রি ছিল, তো পরে চীন সেটাকে ক্যাপচার করে নেয়। তো তাই তিব্বত যেহেতু বৌদ্ধ দর্শনের এখন বর্তমান পীঠস্থান, তাই চীনকে অবশ্যই বলতে হবে। তো এই চীন, জাপান, তিব্বত, এই জায়গাগুলো, এগুলো, কোরিয়া, এগুলো সবই কিন্তু মহাযান সম্প্রদায়। হুম আর ইন্ডিয়ারও এটাও বলে দিই, ভারতবর্ষের উত্তর দিকে মহাযান সম্প্রদায়, আর নিচের দিকে কিন্তু হিনজান সম্প্রদায়। হুম তো ইন্ডিয়ার উপর দিকে দেখবে, তোমরা যারা গেছো তারা বুঝতে পারবে, ধর্মশালা,
ডালহৌসি ওই জায়গাগুলো কিন্তু বৌদ্ধ, মানে প্রচুর বৌদ্ধদের দেখতে হবে। লাদাখে দেখতে হবে প্রচুর বৌদ্ধ লামা, বেশিরভাগটাই বৌদ্ধ তারা। তো এরা সব কিন্তু মহাযান সম্প্রদায়, কেউ হিনজান সম্প্রদায় নয়। বোঝা গেল? তো তাহলে দুটো সম্প্রদায় আমি বললাম, হিনজানদেরকে স্থিরবাদী বা স্থবিরবাদী বলা হয়, মহাযানদের কি বলা হয়? বোধিসত্ত্বযান। হিনজানরা রিয়েলিস্ট, মহাযানরা আইডিয়ালিস্ট। রিয়েলিস্ট মানে কি? অভিজ্ঞতাবাদী। আর মহাযানরা কি? আইডিয়ালিস্ট, বুদ্ধিবাদী। এরা কি? বৌদ্ধদেবের যেটা নৈতিক অনুশাসন এবং ধর্মীয় অনুশাসন দুটো কি তারা মেনে চলার পক্ষপাতী কি? হিনজান সম্প্রদায়। কিন্তু মহাযান সম্প্রদায় শুধু নৈতিক অনুশাসন, নৈতিক নিয়ম কানুনকে বেশি করে গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, মেনে চলার পক্ষপাতী। আর হিনজানদের নিজের মুক্তি লক্ষ্য, হ্যাঁ, নিজের মুক্তিটা এদের লক্ষ্য জীবনের। কিন্তু মহাযানদের নিজের এবং অপরের, হ্যাঁ, উভয়ের মুক্তিটা লক্ষ্য। হিনজানদের ধর্মসাহিত্য পালি ভাষায় রচিত, কিন্তু মহাযানদের ধর্মসাহিত্য কি? সংস্কৃত ভাষায় রচিত। আর হিনজানরা কোথায়? না সিংহল ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার। বুঝতে পেরেছ? তো তারপরে কি? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম, এই সবগুলোতে যার যেসব বৌদ্ধগণ আছে তারা কিন্তু সবাই হিনজান সম্প্রদায়ের। আর কি বলে, চীন, তিব্বত, জাপান, কোরিয়া এবং ভারতের উপরের অংশটা তারা সবাই কিন্তু মহাযান সম্প্রদায়ের। তাই তো? তাহলে হিনজান এবং মহাযান বোঝা গেল। হিনজান সম্প্রদায়ের আবার দুটো ভাগ, একটা কি? বৈভাষিক সম্প্রদায়, আরেকটা কি? সৌতান্ত্রিক সম্প্রদায়। একটা বৈভাষিক সম্প্রদায়, একটা সৌতান্ত্রিক সম্প্রদায়। তাহলে কি? বুদ্ধিসিং উপরে লিখো, তার দুটো ব্রাঞ্চ, হিনজান মহাযান। হিনজান মহাযানে যা বললাম সেগুলো। এরপর হিনজান সম্প্রদায়ের দুটো সম্প্রদায়, একটা হচ্ছে বৈভাষিক, একটা হচ্ছে সৌতান্ত্রিক। বৈভাষিকদের বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, আর তোমার সৌতান্ত্রিকদের বলা হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। বৈভাষিকরা কি? বাহ্য প্রত্যক্ষবাদী, আর সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী। বোঝা গেল? তো এই বৈভাষিকদের বলা হচ্ছে ডাইরেক্ট রিয়েলিস্ট, আর সৌতান্ত্রিকদের বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রিয়েলিস্ট, প্রতিরূপী বস্তুবাদী। আর বৈভাষিক প্রথম যারা হিনজানদের মধ্যে প্রথম যে সম্প্রদায়, তাদেরকে বলা হচ্ছে ডাইরেক্ট রিয়েলিস্ট, মানে সরল বস্তুবাদী। তাহলে হিনজানদের দুটো সম্প্রদায় কি হলো? একটা হচ্ছে ডাইরেক্ট রিয়েলিস্ট, একটা রিপ্রেজেন্টেটিভ রিয়েলিস্ট। তো একটা হচ্ছে বৈভাষিক ও একটা সৌতান্ত্রিক। তো বৈভাষিকদের কি বলা হচ্ছে? বাহ্য প্রত্যক্ষবাদী, আর সৌতান্ত্রিকরা হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। তাই তো? বাহ্য অনুমেয়বাদী কি? না বাহ্য যে জগৎ সেটাকে অনুমানের দ্বারা আমরা জানতে পারি। এই প্রসঙ্গে আমি বলেছিলাম, দেখবে আগে পড়ানোর সময়, যে বৌদ্ধরা কি দুটো প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ আর অনুমান। কিন্তু প্রত্যক্ষ তারা সবিকল্প প্রত্যক্ষকে স্বীকার করে না। তাদের মতে প্রত্যক্ষ মাত্রই কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ মানে নির্বিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষকে তারা অনুমানেরই নামান্তর বলে, অনুমানই বলে থাকে, প্রত্যক্ষ বলে না। তাহলে বৌদ্ধদের মতে দুটো প্রমাণ, এক হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, আর একটা হচ্ছে অনুমান। তো প্রথমটা দেখো, যে যারা হিনজান সম্প্রদায়, যারা বৈভাষিক সম্প্রদায়, তারা বাহ্য প্রত্যক্ষবাদী। তারা বাহ্য বস্তুকে ডাইরেক্ট, হ্যাঁ, বাহ্য বস্তুর যে সলক্ষণ রূপ সেটাকে তারা প্রত্যক্ষ করতে পারে, এটা তারা স্বীকার করে, এটা তাদের মত। কিন্তু যারা তোমার বাহ্য অনুমেয়বাদী সৌতান্ত্রিক সম্প্রদায়, তারা বলে না, বাহ্য বস্তু যে আছে তার সলক্ষণ রূপটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। আমরা প্রত্যক্ষ করতে পারি কি? বস্তুর সামান্য লক্ষণ রূপটা। আমি আগের দিন বলেছিলাম, দেখবে যে কল্পনা বৌদ্ধ দর্শনে আছে, দেখবে প্রত্যক্ষ কি? তত্র কল্পনা পড়ম অভ্রান্তম প্রত্যক্ষম। প্রত্যক্ষ হতে গেলে কেমন হতে হবে? না প্রত্যক্ষ হচ্ছে কল্পনা অপড়, কল্পনা বিযুক্ত, অভ্রান্ত, সেটাই হচ্ছে প্রত্যক্ষ। কল্পনা কি? নাম, জাতি, গুণ, ক্রিয়া, দ্রব্য। যে কোনো বস্তুকে আমরা প্রত্যক্ষ করি, যে কোনো বস্তুর জ্ঞান লাভ হয় কিভাবে? না নাম, জাতি, গুণ, ক্রিয়া, দ্রব্য এগুলির সাহায্যে। তাই তো? দেখবে যে কোনো বস্তু, ধরো আমার সামনে একটা পেন আছে, একটি নাম আছে পেন বা কলম, একটি জাতি আছে, কলমত্ব জাতি আছে, গুণ আছে, এর দ্বারা কিছু মানে এর কিছু গুণের কিছু কালার আছে, আবার এর কর্মও আছে।
এর দ্বারা কিছু অ্যাকশন সম্পাদিত হয়, তাই তো? এবং এটি একটি ইটসেলফ একটি দ্রব্য, তাই তো? তো এখানে দ্রব্য মানে বৌদ্ধ দর্শনে কি একটি সলিড পদার্থ, তাই তো? তো দেখো, তাহলে প্রত্যেকটি বস্তুকে আমরা যদি ভালো করে ভাবি, দেখবে এইসব কল্পনাগুলো পেয়ে যাব। হ্যাঁ, এরকম নাও হতে পারে যে প্রত্যেক বস্তুর মধ্যেই ৫টা কল্পনাই থাকবে। হ্যাঁ, কোনোটাতে দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। তো মোট কথা যদি কল্পনা যুক্ত হয় তাহলে সেখানে প্রত্যক্ষ করা যাবে না, সেখানে অনুমান হবে, তাই তো? দেখবে তত্র কল্পনা পড়ম অভ্রান্তম প্রত্যক্ষম বলা হয়েছে। কল্পনা বিযুক্ত হতে হবে, কল্পনা যুক্ত হলে প্রত্যক্ষ হতে পারে না। আর কি বলা হয়েছে? অভ্রান্ত। ভ্রান্ত জ্ঞান কোনটা? না এক বস্তুকে অপর বস্তু হিসাবে দেখা, রজ্জুতে সর্পভ্রম। তো সেই যে রজ্জুতে সর্পভ্রম, এক বস্তুকে অপর বস্তু বলে দেখা, হ্যাঁ, সেটা ভ্রম জ্ঞান। কিন্তু যে বস্তু যেমন সেই বস্তুকে সেই রূপে যদি তোমার দেখা হয় তাহলে সেটা ভ্রম নয়। তো যেটা যে বস্তু সেটাকে সেই বস্তু বলে দেখাটাই, হ্যাঁ, এখানে বলছে প্রত্যক্ষ। প্রত্যক্ষের ক্ষেত্রে মানে অভ্রান্ত হতে হবে, ভ্রান্ত হলে হবে না। তাই দুটো বৈশিষ্ট্য দেখবে বৌদ্ধরা দিয়েছেন না, এই বিন্দুতে তোমরা পাবে যে কল্পনা বিযুক্ত এবং অভ্রান্ত। তো যাই হোক, প্রথম যারা বৈভাষিক সম্প্রদায় তারা বলছেন সম্ভব। প্রত্যেকটি বস্তুর, জগতের বস্তুর, হ্যাঁ, সলক্ষণ রূপের প্রত্যক্ষ করা সম্ভব, কল্পনা বিযুক্ত অভ্রান্ত রূপের প্রত্যক্ষ করা সম্ভব, তারা এটা স্বীকার করছেন। আর যারা সৌতান্ত্রিক সম্প্রদায় তারা কি স্বীকার করছেন? না, বাহ্য বস্তুর সলক্ষণ রূপটাকে প্রত্যক্ষ করা সম্ভব নয়। বাহ্য বস্তুকে আমরা অনুমানের মাধ্যমে জানি। আমরা কোন একটা বস্তু দেখলাম, তার কিছু কল্পনা আমার সামনে এলো, আমার কিছু কল্পনার নলেজ হলো, সেই কল্পনার মাধ্যমে আমরা অনুমান করি বস্তুটা ডাস্টার, বস্তুটা চক, বস্তুটা চেয়ার, টেবিল, বই, খাতা, হ্যাঁ, পেন ইত্যাদি। বোঝা গেছে আমার কথাটা? তো বস্তুর যেটা আদি রূপ সেটা সলক্ষণ রূপ, বস্তুর যেটা প্রকৃত রূপ সেটা সলক্ষণ রূপ, যেটাকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় সেটা সলক্ষণ রূপ। বোঝা গেল? আর সামান্য রূপ কোনটা? না, যেটা বস্তুর আদি রূপ বা প্রকৃত রূপ নয়, যেটা কল্পনা যুক্ত রূপ, তাই তো? যেটা, হ্যাঁ, ভ্রান্ত রূপ, হ্যাঁ, সেটা হচ্ছে কি সামান্য লক্ষণ রূপ বলা হচ্ছে। সামান্য লক্ষণ রূপ, সেটাকে অনুমানের দ্বারা জানা যায়। তাহলে বস্তুর সলক্ষণ রূপটাকে জানা যায় কিসের দ্বারা? প্রত্যক্ষের দ্বারা। এবং সামান্য লক্ষণ রূপটাকে জানা যায় অনুমানের দ্বারা। আর এই যে বৈভাষিক সম্প্রদায় তারা বলছেন বস্তুর সলক্ষণ রূপটাকে আমরা জানতে পারি প্রত্যক্ষের দ্বারা। আর যারা সৌতান্ত্রিক সম্প্রদায় তারা বলছেন বস্তুর সামান্য লক্ষণ রূপের সাহায্যে আমরা বস্তুটি কি, বস্তু আসলে প্রকৃত কি, ভেতরে কি আছে, বস্তুটি চক না ডাস্টার না পেন, সেটা আমরা অনুমান করে থাকি মাত্র। হ্যাঁ, আমরা প্রকৃত রূপটাকে প্রত্যক্ষ করতে পারি না, তাই তো? এইটুকু বুঝতে পারলে কিনা বলো তো, কারো কিছু প্রশ্ন থাকলে আগে। অন্যদের কারো কিছু প্রবলেম থাকলে আগে বলো। আরেকটা কথা দেখো, যে এই যে হিনজান সম্প্রদায়, এর যে দুটো সম্প্রদায় আমরা পেলাম, দুটো ব্রাঞ্চ পেলাম, হ্যাঁ, যে বৈভাষিক এবং সৌতান্ত্রিক, এরা দুজনেই কিন্তু একদিক থেকে এক, কোন দিক থেকে? না, বস্তুবাদী, বস্তু স্বাতন্ত্রবাদী। তারা বস্তুবাদী, বস্তু স্বাতন্ত্র বাদ বা বাদী আর কি। এরপর দেখো বৈভাষিক যে সম্প্রদায়, হ্যাঁ, সেটা কোথা থেকে এসছে? বৈভাষিক কথাটা আমি আগের দিন বলেছিলাম যে বিভাষা, বিভাষা ভাষ্য থেকে এসেছে, বিভাষা থেকে এসেছে। আর ওই যে বিভাষা, বিভাষাটা কি আসলে? না, অভিধম্যের উপর একটা ভাষ্য রচনা হয়েছিল, অভিধম্য। অভিধম্য মানে অভিধম্য কোষ। অভিধম্য কোষ কার লেখা? না, বসুবন্ধুর লেখা। বসুবন্ধু, বসুবন্ধুর লেখা
অভিধম্ম কোষ বা অভিধর্ম কোষ, হ্যাঁ, সেটার উপর একটা ভাষ্য লেখা হয়েছিল, সেটার নাম ছিল কি বিভাষা। সেই বিভাষার উপর নির্ভর করে যে সম্প্রদায় গড়ে উঠেছিল সেটাকে বলা হচ্ছে কি না বৈভাষিক সম্প্রদায়। এই মতবাদের প্রবক্তা কারা না বসুমিত্র, ধর্মত্রাত এবং ঘোষক। বসুমিত্র, ধর্মত্রাত এবং ঘোষক। আর কি বলেছিলাম আগের দিন, যে এই সম্প্রদায় বৌদ্ধদেবের 600 বৎসর পূর্বে, তাই তো 600 বৎসর মানে পূর্বে না, সরি, পরে তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল, তাই তো। ঠিক একইভাবে আমরা যদি তোমার সৌতান্ত্রিক সম্প্রদায়ে চলে আসি, সৌতান্ত্রিক সম্প্রদায় এটা কিসের উপর না বলছে সূত্র পিটকের উপর বেশি গুরুত্ব আরোপ করে। সূত্র পিটকের উপর বেশি গুরুত্ব আরোপ করে একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে সৌতান্ত্রিক সম্প্রদায়, তাই তো। তো এই সৌতান্ত্রিক সম্প্রদায়ে এদের প্রতিষ্ঠাতা কে না কুমারলব্ধ। কুমারলব্ধ। আর এই সম্প্রদায় বৌদ্ধদেবের কত বছর পর তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল? 400 বছর পর, তাই তো। বৌদ্ধদেবের মৃত্যু 400 বছর পর, মানে হাজার, হ্যাঁ ওইদিকে 1050, আর এটা 600, মানে না 6 5 11, 1150 দিকে হয়েছিল বৈভাষিক সম্প্রদায়, আর সৌতান্ত্রিক সম্প্রদায় তৈরি হয়েছিল 950 দিকে। 950, তোমার ওটা কি বলে, আমি কি ভুল করছি? ওটা যে খ্রিস্টপূর্বাব্দ ছিল এটা, হ্যাঁ না না আমি একটু ভুল করছি। বৌদ্ধদেবের ওটা তো খ্রিস্টপূর্বাব্দে, এটা 600 যদি হয় মোটামুটি ওই 50-60 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল কি বৈভাষিক সম্প্রদায়। আর খ্রিস্টপূর্ব 50, 40 50 না 40, খ্রিস্টপূর্ব 150, খ্রিস্টপূর্ব 150-র দিকে তৈরি হয়েছিল তোমার সৌতান্ত্রিক সম্প্রদায়। তাহলে খ্রিস্টাব্দ 50, হ্যাঁ, বা 60 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল বৈভাষিক সম্প্রদায়, আর খ্রিস্টপূর্ব 50 থেকে 100 এই টাইমে তৈরি হয়েছিল কি সৌতান্ত্রিক সম্প্রদায়। মানে কি মোট কথা, সৌতান্ত্রিক সম্প্রদায় বৌদ্ধদেবের মৃত্যুর 400 বছর পর তৈরি হয়েছিল, এবং বৈভাষিক সম্প্রদায় তৈরি হয়েছিল 600 বছর পর, তাই তো। বৈভাষিকরা কেমন না বলা হচ্ছে তারা হচ্ছে সর্বাস্তিবাদী। বৈভাষিকরা বাহ্য জগৎ এবং মনোজগৎ উভয় কি স্বীকার করেন, উভয় অস্তিত্ব সমানভাবে স্বীকার করেন, এবং এরা বাহ্য প্রত্যক্ষবাদী, আমরা আগেও দেখেছি, তাই তো। সরাসরি এরা কি বলেন যে বাহ্য জগৎ সরাসরি সলক্ষণের দ্বারা জানা যায়, এটা হচ্ছে সৌতান্ত্রিকদের মত। আর কি কি মত আছে সৌতান্ত্রিকদের? এরা বহুত্ববাদী, বৌদ্ধ দর্শন মাত্রই কিন্তু বহুত্ববাদী। এরা পরমাণুবাদে বিশ্বাসী এবং ক্ষণিকত্ববাদী, যে তাদের মতে সবকিছু ক্ষণিক, মানে অল টোটাল বৌদ্ধ দর্শনের কিছু বৈশিষ্ট্য সব দর্শন সম্প্রদায়ের সঙ্গে যায়। আমি বলেছিলাম কি যে বৌদ্ধদেবের যে কথাবার্তা, কিছু কথাবার্তা তারা কিন্তু অক্ষতই থাকবে, অক্ষতই রাখবে, কারণ না হলে তারা বৌদ্ধ দর্শনের সম্প্রদায় হতে পারবে না। আর কিছু জিনিস তাদের নিজস্ব মতবাদ থাকবে, এবং এরা নিরীশ্বরবাদী, জন্মান্তরবাদী এবং মোক্ষবাদী। নিরীশ্বরবাদী আমরা তো জানি বৌদ্ধরা ঈশ্বর মানে না, হ্যাঁ, যদিও বৌদ্ধরা এখন বৌদ্ধদেবকে ঈশ্বর জ্ঞানেই পূজা করে। যে কোনো বৌদ্ধ মঠে যাবে, যেমন আমি গেছিলাম ধর্মশালা, ধর্মশালাতে তোমাদের ওই ইতিহাসটা জানবে, দালাই লামাকে যখন চীন বহিষ্কার করেছিল তখন দালাই লামা তিব্বত থেকে এসে ধর্মশালায় আশ্রয় নিয়েছিল, আর এখনো বলা হয় দালাই লামা ধর্মশালাতেই থাকেন। তো গা ঢাকা দিয়ে, এখন দেখবে জানা যায় না যে তিনি এক্সাক্ট কোথায় থাকেন। তো আমার যেটা মনে হলো ওখানে গিয়ে, যে দালাই লামা ওখানেই থাকে, কেননা ওদের যেটা মেন মনাস্ট্রি, সেখানের যে সিকিউরিটি, আমাদের প্রেসিডেন্ট বিল্ডিং যে আছে সেখানে এত সিকিউরিটি নেই বা এরকম ব্যবস্থা নেই। মানে কোনো কিছুই অ্যালাউ নেই ওখানে বাইরের লোকেদের জন্য। তো যাই হোক, মানেটা কি, যে তারা আছে এখানেই আছে, কিন্তু তারা একদিক থেকে, মানে আমি যেটা বলতে গেলাম এই জন্য যে নিরীশ্বরবাদী তাদেরকে বলা হচ্ছে ঠিক কথাই, কিন্তু তারা যে এখানে আছে তাদের মতটা টোটাল, যদিও এটা ইন্ডিয়াতে উৎপত্তি বৌদ্ধ, মানে নেপালে যদিও, তো তবুও এখন বেশিরভাগ বুদ্ধিস্ট কারা, ইন্ডিয়ার বাইরের লোকেরা। তো ওদের যে বৌদ্ধ মঠ ধর্মশালা, হ্যাঁ, ওখানে বেশিরভাগ আছে কারা, বাইরের লোকেরা, কিন্তু তথাপি ওখানে একটা জিনিস দেখলাম, বৌদ্ধদেবকে তো পুজো করা হচ্ছেই ঈশ্বর জ্ঞানে,
হ্যাঁ, ফুল টুল দিয়ে। তাছাড়াও ওখানে কিন্তু মূর্তি দেখলাম, যেমন হিন্দু সম্প্রদায়ে কালী বা দুর্গার পুজো হয়, হ্যাঁ, বহু হাত বিশিষ্ট, সেরকম আমার অ্যাকচুয়ালি বজ্রযান সম্প্রদায় একটা এরকম কিন্তু তোমার মানে এরকম একটাও না, একাধিক তিনখানা ছিল। একটাকে তোমার আমাদের যেমন সরস্বতী বলা হয়, সেই সরস্বতীর ধাত্রী দেবতা হিসাবে, দেবী হিসাবে তারা পূজা করে, মানে অ্যাকচুয়ালি জ্ঞানের দেবী। তারপরে একজন এরকম কি বলে শক্তির দেবী, ওই ঠিক দুর্গা বা কালী টাইপের, বিভৎস দেখতে। তো তাহলে তাদের মধ্যেও কিন্তু ঈশ্বর বা দেবতার কনসেপ্টটা কিছুটা এখন ঢুকে গেছে পরবর্তী ক্ষেত্রে। অ্যাকচুয়াল বৌদ্ধ দর্শনে কিন্তু নিরীশ্বরবাদী, তারা কিন্তু ঈশ্বর স্বীকার করে না। তো যাই হোক, তো তাহলে হিনজান এবং মহাযানদের মধ্যে বেসিক পার্থক্য বোঝা গেল। আরো কিছু আছে যে সৌতান্ত্রিকরা কি, তাহলে এটা আমি বৈভাষিকদের কথা বললাম এতক্ষণ পর্যন্ত। সৌতান্ত্রিকরা কি না, বাহ্য বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব থাকলেও তারা কি বলেন, যে প্রত্যক্ষের মাধ্যমে আমরা জানতে পারি না, তাই তো জানি অনুমানের মাধ্যমে। এই জন্য সৌতান্ত্রিকরা কি বলছেন, তারা বাহ্য অনুমেয়বাদী নিজেদেরকে বলছেন। এবং সৌতান্ত্রিকরা হচ্ছে বাকলের সাবজেক্টিভ আইডিয়ালিজমের কথা যে কথা আছে, তার অনুরূপ বলা চলে। কিন্তু হ্যাঁ, তোমার বৈভাষিকরা সেটা নয়, তারা হচ্ছে রিয়েলিস্ট একেবারে, তাই তো। এরপর আরেকটা কথা আছে যে বৈভাষিকরা বলেছিলাম কি, তারা পরমাণুবাদে বিশ্বাসী, বহুত্ববাদী, পরমাণুবাদে বিশ্বাসী। এবং সেই প্রসঙ্গে তারা আরেকটা কিছু স্বীকার করে। তারা কি বলে না, তারা বলে পরমাণু পুঞ্জের ফলেই জগতের সৃষ্টি, পরমাণুর সংযোগ নয়, তাই তো। আমাদের বৈশেষিক দর্শনে কি বলা হয়, পরমাণু সংযোগের ফলে জগতের সৃষ্টি, তাই তো। একটা পরমাণুর সঙ্গে একটা পরমাণুর সংযোগের ফলে উৎপন্ন হয় কি, দনুক। ওরকম 3টে দনুক মিলে তৈরি হয় একটা ত্রণুক, 4টে ত্রণুক মিলে তৈরি হয় একটা চতুরণুক, 5টা চতুরণুক মিলে তৈরি হয় একটা পঞ্চাণুক। এইভাবে জগতের সৃষ্টি। তাহলে বৈভাষিকদের মতে যে পরমাণু, তারা যে পরমাণু বাদে বিশ্বাসী, তারা হচ্ছে পরমাণু পুঞ্জবাদী, তাই তো। কিন্তু এখানে আমাদের যে বৈশেষিক সম্প্রদায়, যারা পরমাণুবাদের প্রণেতা ভারতীয় দর্শনে, তারা কিন্তু পরমাণু পুঞ্জবাদী নয়, তারা পরমাণু সংযোগবাদী। এইসব ছোট ছোট বিভিন্ন প্রসঙ্গে আসবে, কনসেপ্টগুলো মনে রাখবে, এগুলো আসতেই পারে পরীক্ষাতে। তাহলে বৈশেষিকরা পরমাণু সংযোগবাদী, আর কি বলে তোমার বৈভাষিকরা পরমাণু পুঞ্জবাদী, তাই তো। আরেকটা কথা আগের দিন আমি বলেছিলাম, দেখবে যে কি বলে, দুটো গ্রন্থ মনে হয় বলেছিলাম। হ্যাঁ, বৈভাষিকরা তারা অভিধম্যের উপর দুটো গ্রন্থ, হ্যাঁ, দুটো গ্রন্থকে অনুসরণ করে, দুটো গ্রন্থের উপর প্রামাণ্য দেয়। সেই দুটি গ্রন্থ কি কি, বিভাষা বা অভিধম্ম মহাবিভাষা, আর 2 হচ্ছে অভিধম্ম জ্ঞান প্রস্থান বা অভিধম্ম ট্রিটাইজ। বোঝা গেল। বৈভাষিকরা অভিধম্মের উপর, অভিধম্মটা কার লেখা বলেছিলাম তাহলে, না বসুবন্ধুর লেখা অভিধম্মকোষ, অভিধর্মকোষ বা ধম্মকোষ। পালিতে বলা হয় ধম্ম, আর সংস্কৃতে বলা হয় ধর্ম, তো মানে ধর্ম। তো এই যে ধর্মকোষ বা ধম্মকোষ, এর উপর দুটো ভাষ্য, একটা হচ্ছে বিভাষা বা অভিধম্ম মহাবিভাষা, আর একটা হচ্ছে অভিধম্ম জ্ঞান প্রস্থান বা অভিধম্ম ট্রিটাইজ। তো এই দুটোর উপর তারা প্রামাণ্য দেন, তাই তো। আর সৌতান্ত্রিকদের আমি বলেছিলাম কি না, সৌতান্ত্রিকদের প্রধান যে মানে গ্রন্থ বলতে পারি, সেটা হচ্ছে সূত্র পিটক। আমি বলেছিলাম আগের দিন যে বৌদ্ধ দর্শনের 3 প্রকার পিটক আছে, ত্রিপিটক যে বলা হয়, 3 প্রকার পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। সেই বিনয় পিটকে কি আছে না, বৌদ্ধদের টোটাল রিলিজিয়াস ব্যাপারগুলো বেশি আছে। সূত্র পিটকে কি আছে, নৈতিক দিকগুলো, বৌদ্ধ দর্শনের সিদ্ধান্তগুলো আছে। আর অভিধম্ম পিটকে বৌদ্ধদের ফিলোসফি, দার্শনিক দিকটা আছে। বোঝা গেল।
তাহলে সৌতান্ত্রিক এবং বৈভাষিক এদের মধ্যে বেশি পার্থক্যটা আমরা জানলাম। হ্যাঁ, আরেকটা জিনিস এটাও জানতে হবে যে সৌতান্ত্রিকদের যশোমিত্র বলে একজন ছিলেন, তিনিও কিন্তু সৌতান্ত্রিকদের সমর্থক, তাই তো। তো তাহলে আমাদের বৈভাষিক এবং সৌতান্ত্রিক হলো, তারা কোন সম্প্রদায়ের ছিল? তারা ছিল হিনজান সম্প্রদায়ের, তাই তো। আরেকটা দেখো আমরা সম্প্রদায় বলেছিলাম মহাযান সম্প্রদায়, সেই মহাযান সম্প্রদায়ের আবার কিন্তু দুটো ভাগ, একটা কি যোগাচার বা বিজ্ঞানবাদী, আর একটা তোমার শূন্যবাদী। একটা যোগাচার বা বিজ্ঞানবাদী, আর একটা মাধ্যমিক বা শূন্যবাদী। এই যে যোগাচার বা বিজ্ঞানবাদী, এদেরও তাহলে প্রবক্তাকে, তাই তো, এদের মূল মত কি, তাই তো, এই সবগুলো আমাদের জানতে হবে ভালো করে। যে দেখো যোগাচার বা বিজ্ঞানবাদীদের মূল মতটা আগে বলি, যে এরা কিন্তু অধিকাংশে চৈতন্য বা বিজ্ঞান বা চেতনার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, এবং সেই চৈতন্যটা কেমন চৈতন্য না, ক্ষণিক চৈতন্য, কিন্তু সেই চৈতন্যটাও কিন্তু পার্মানেন্ট চৈতন্য নয়, তাই তো। আমাদের ওখানে দেখো বৌদ্ধদের প্রথম দুটো যে মানে হিনজান সম্প্রদায়টা, অ্যাকচুয়ালি হিনজান সম্প্রদায়ের যে দুটো সম্প্রদায় সৌতান্ত্রিক এবং বৈভাষিক, তাদের গুরুত্ব ছিল কোথায় না, তাদের গুরুত্ব ছিল বাহ্য জগৎকে আমরা কিভাবে জানতে পারি, তাই না। একজন দেখো বাহ্য প্রত্যক্ষবাদী, একজন বাহ্য অনুমেয়বাদী। হ্যাঁ, কিন্তু মহাযান সম্প্রদায়ে যখন আমরা চলে এলাম, মহাযান সম্প্রদায়ের দুটো যে যোগাচার বা বিজ্ঞানবাদী, মাধ্যমিক বা শূন্যবাদী, সেই মহাযান সম্প্রদায়ের মূল কথা, মূল অ্যাটেনশন হচ্ছে কোথায় না, জগৎটা কেমন, তাই তো। প্রথমটা হিনজানদের কথা ছিল কি, জগৎটাকে আমরা কিভাবে জানতে পারি, আর মহাযানদের বক্তব্য হচ্ছে, মূল প্রশ্ন হচ্ছে জগৎটা কেমন, তাই তো। তার উত্তরে প্রথম সম্প্রদায় বলছেন জগৎটা হচ্ছে ক্ষণিক বিজ্ঞান ছাড়া কিছু নয়, জগৎটা হচ্ছে ক্ষণিক বিজ্ঞান, ক্ষণিক চেতনা। জগতের প্রত্যেকটা সকল কিছুই, প্রত্যেকটা কিছুই ক্ষণিক বিজ্ঞান মাত্র, তাই তো। এখানে বিজ্ঞান মানে বিজ্ঞান মানে হচ্ছে তোমার কি বলবো, ওই বিজ্ঞানীদের বিজ্ঞান সেটা কিন্তু না, বিজ্ঞান মানে এখানে চৈতন্য, তাই তো। জগৎ হচ্ছে চৈতন্যময়। দেখবে এই শূন্যবাদী এবং বিজ্ঞানবাদীদের সঙ্গে অদ্বৈত বেদান্তের অনেক সময় তুলনা করা হয়। অদ্বৈতবাদীদের প্রচ্ছন্ন বৌদ্ধবাদী বলা হয়, দেখবে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয় যে অদ্বৈতীদের প্রচ্ছন্ন বৌদ্ধবাদী কেন বলা হয় না, তুমি যদি দুটোকে মিক্সড আপ করে দাও, বৌদ্ধদের বিজ্ঞানবাদকে এবং বৌদ্ধদের শূন্যবাদকে, মোটামুটি অদ্বৈতের কাছাকাছি চলে যাবে বা ওই টাইপের হয়ে যাবে, তাই না। তো আমি সে কথা পরে আসছি। তো যোগাচার বা বিজ্ঞানবাদীদের মূল কথা কি, জগৎটা ক্ষণিক বিজ্ঞান মাত্র, ক্ষণিক বিজ্ঞান ব্যতিরিক্ত অপর কিছু নেই, তাই তো। তো মূল বক্তব্যকে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে পরপর পরপর আমরা এরকম বলতে পারি, একটু লিখে নিতে পারো যে মন নিরপেক্ষ বস্তু নেই। আমরা আরেকটা কথা বলেছিলাম যে হিনজানরা হচ্ছে রিয়েলিস্ট, মহাজানরা হচ্ছে আইডিয়ালিস্ট, তাই না। তো সেই আইডিয়ালিস্টদের যে বক্তব্য, ভাববাদীদের যে বক্তব্য, মানে বুদ্ধিবাদীদের যে বক্তব্য, সেই বক্তব্য পাবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, বিজ্ঞানবাদীদের মূল বক্তব্য কি, আমি যদি 1 2 3 করে বলি না, এক হচ্ছে মন নিরপেক্ষ অস্তিত্ব, বাহ্য বস্তুর নেই। 2 কি, চিত্ত বা মনই একমাত্র সত্তাবান। ওই যে বিজ্ঞানের উপর বেশি গুরুত্ব, তাই তো, জড়ের উপর গুরুত্ব নেই। প্রথমটা সেটাই, যে মন নিরপেক্ষ বাহ্য বস্তু নেই। 2 নাম্বার চিত্ত বা মনই একমাত্র সত্তাবান। 3 হচ্ছে মন হলো বিজ্ঞান ধারা বা চেতনা প্রবাহ। আমি প্রত্যেকটার ব্যাখ্যাতে আসব। 4 নাম্বার যদি বলতে পারি, আমরা বলবো প্রতিটি বিজ্ঞান ক্ষণিক। 5 নাম্বার যদি বলি যে জ্ঞাতা ও জ্ঞেয় বলে কোনো দ্রব্য নেই। 6 নাম্বার বিজ্ঞানী জ্ঞাতা, বিজ্ঞানী জ্ঞেয়। তাহলে কি কি দেখো পরপর যদি সাজাই, প্রথম কথা আমরা দেখতে পেলাম কি, বাহ্য জগৎ, বাহ্য জড় জগৎ বলে কিছু নেই। বাহ্য জগতের অস্তিত্ব নির্ভর করে কার উপর
আমাদের উপর, আমাদের মনের উপর, আমাদের চিত্তের উপর, তাই না? মন হলো বিজ্ঞান ও ধারা বা চেতনা প্রবাহ। যে কোনো চৈতন্যই কিন্তু ক্ষণিক, এটাও বলা হচ্ছে। এবং জ্ঞাতা ও জ্ঞেয় বলে কোনো দ্রব্য নেই, তাই তো? বিজ্ঞানী জ্ঞাতা, বিজ্ঞানী জ্ঞেয়, তাই তো? তাহলে শুধুমাত্র যোগাচার বা বিজ্ঞানবাদে স্বীকার করা হচ্ছে আমাদের মন বা চিত্ত, এটার উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাধান্য মানে না, এটা কি মানা হচ্ছে, এটা ছাড়া জড় জগৎ বলে কিছু নেই, সবই বিজ্ঞান ও ধারা, সবই চেতন বিজ্ঞান ও ধারা, এটা বলা হচ্ছে। এবং কিন্তু এটাও আবার বলা হচ্ছে বৌদ্ধ দর্শনের যে মূল কথা, সেখান থেকে সরে যায়নি তারা, যে সবকিছুই ক্ষণিক, এই চৈতন্য, এই চেতনা, এই বিজ্ঞানও কিন্তু ক্ষণিক, সেটাও কিন্তু তারা হ্যাঁ বলছেন এবং সেটা মনে রেখেছেন, সেটাকে এড়িয়ে যাননি। তো যাই হোক, তাহলে মূল বক্তব্য কি না, পুরো জগৎটাই বিজ্ঞান মাত্র, এবং বিজ্ঞানটা কি ক্ষণিক বিজ্ঞান মাত্র, এটি হচ্ছে মূল কথা। সেই প্রসঙ্গে বলতে গেলে আমরা কিছু পয়েন্টস করে বলতে পারি, যেটা বললাম যে মন নিরপেক্ষ বাহ্য বস্তু নেই, মানে মনটাই শুধু আছে, বাহ্য বস্তু কিছু নেই। হ্যাঁ, বাহ্য বস্তু যাই দেখি তা মনের উপর নির্ভরশীল, ভাববাদীদের কথা। এবং বুদ্ধির উপর বেশি প্রাধান্য, বুদ্ধিবাদীদের কথা। আবার কি চিত্ত বা মনই একমাত্র সত্তাবান দেখা, একেবারে কাদের কথা? ভাববাদীদের কথা, বুদ্ধিবাদীদের কথা। মন হলো বিজ্ঞান ও ধারা বা চেতনা প্রবাহ, কিন্তু এই চেতনাটা ক্ষণিক, তাই তো? তারপরে বলা হচ্ছে, এবং তারপর বলা হচ্ছে জ্ঞাতা ও জ্ঞেয় বলে কিছু নেই, বিজ্ঞানী জ্ঞাতা, বিজ্ঞানী জ্ঞেয়। বোঝা গেল? এটা হলো যোগাচারদের মূল বক্তব্য বা বিজ্ঞানবাদীদের। এরপর আমরা আসছি যে যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায়ের মূল প্রবক্তা, প্রধান প্রবক্তাকে বা কারা, বলতে পারবে কেউ? যোগাচার বা বিজ্ঞানবাদীদের প্রধান প্রবক্তা বা মূল প্রবক্তা হচ্ছেন কে? অঙ্গ এবং বসুবন্ধু। অঙ্গ এবং বসুবন্ধু। তবে অনেকে আবার কি বলেন যে মৈত্রনাথ, অনেকে বলেন মৈত্রনাথ হচ্ছে এর প্রবক্তা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বীকার করেন কি অঙ্গ এবং বসুবন্ধু হলো যোগাচার বা বিজ্ঞানবাদীদের প্রবক্তা। কিন্তু অনেকে কেউ কেউ আর কি কতিপয় মানে লোক মানুষ স্বীকার করে কি মৈত্রনাথ হলো যোগাচার বা বিজ্ঞানবাদীদের প্রবক্তা, তাই তো? তো এখানে আরো কিছু বলছি, এটা একটু লিখে নাও, যে বসুবন্ধু কিন্তু এই বিজ্ঞানবাদীদের প্রবক্তা। বসুবন্ধু, দিগনাং, ধর্মকীর্তি এবং শান্তরক্ষিত। তাহলে প্রধান প্রবক্তাকে অঙ্গ এবং বসুবন্ধু, কেউ কেউ বলেন মৈত্রনাথ প্রবক্তা। এছাড়াও এদের কিছু তো অবশ্যই ফলোয়ার্স থাকবে। তারা কে কে না, বসুবন্ধু, তোমার দিগনাং, ধর্মকীর্তি এবং শান্তরক্ষিত, তাই তো? তো এরা সবাই কিন্তু যোগাচার বিজ্ঞানবাদীদের মানে তোমার কি বলে সমর্থক। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আসবে, দেখবে কারোর মনে জেগেছে কিনা জানি না, যে প্রথমে বসুবন্ধুর কথা দেখবে আমরা হিনজান সম্প্রদায়ের ওখানে বলেছি, বৈভাষিক সম্প্রদায়ের ওখানে বলেছি, এবং বৈভাষিকদের যে তোমার মানে মূল যে গ্রন্থ অভিধম্ম কোষ, সেই বসুবন্ধুরই লিখা। কিন্তু তথাপি বসুবন্ধুকে আমরা অন্তর্ভুক্ত করছি কিসের দ্বারা, কোথায় না বিজ্ঞানবাদে। যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায়, তাই তো? তো তিনি আসলে প্রথম জীবনে তিনি ছিলেন হিনজান সম্প্রদায়ের, তাই তো? হিনজানবাদী, বা তিনি ছিলেন বৈভাষিক আর কি, অ্যাকচুয়ালি বৈভাষিকবাদী, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি বিজ্ঞানবাদী হয়ে ওঠেন। বোঝা গেল? প্রথম জীবনে তিনি ছিলেন বৈভাষিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি যোগাচার বা বিজ্ঞানবাদী অর্থাৎ মহাযান সম্প্রদায়ে তিনি চলে আসেন, মহাযান সম্প্রদায়ের মতবাদে বিশ্বাসী হয়ে পড়েন। তো যাই হোক, আর কি এই যে সম্প্রদায় যোগাচার বা বিজ্ঞানবাদী সম্প্রদায়, এটা উল্লেখযোগ্য গ্রন্থ কি বলা যেতে পারে না, লঙ্কাবতার সূত্র। লঙ্কাবতার সূত্র এর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি লঙ্কাবতার সূত্র। লঙ্কাবতার সূত্র হয়েছে। এরপর দেখো
আমরা যে বললাম যে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অঙ্গ এবং বসুবন্ধু। এই যে বসুবন্ধু, হ্যাঁ, বসুবন্ধু দিগনাগের শিষ্য ছিলেন, কিন্তু বসুবন্ধুর কোনো বিজ্ঞানবাদী গ্রন্থ সেরকম উল্লেখযোগ্য নেই, কিন্তু এর আছে কি বলে কি বলে অসঙ্গ। অসঙ্গ বলে একজন আছে, অসঙ্গের লিগা আছে, মানে এক লিখা গ্রন্থ আছে, যোগাচার ভূমিশাস্ত্র ও মহাযান সূত্রালঙ্কার। যোগাচার ভূমিশাস্ত্র এবং মহাযান সূত্রালঙ্কার বলে দুটি গ্রন্থ কাদের আছে, কার আছে? অসঙ্গের আছে। আর আমরা যে বলেছিলাম যে অঙ্গ অসঙ্গ নামে তারা প্রবক্তা, এবং বসুবন্ধু। কিন্তু কেউ কেউ মনে করেন মৈত্রনাথ, সেই মৈত্রনাথের লেখাও কিন্তু একটা গ্রন্থ আছে এখানে, সেটা কি ছন্দবদ্ধকারিকা। ছন্দবদ্ধকারিকা। তো যাই হোক, এই হলো মোটামুটি যোগাচার বা বিজ্ঞানবাদীদের মূল কথা। এছাড়াও বিভিন্ন গ্রন্থ আছে, যেমন বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি, এটাও বিজ্ঞানবাদীদের গ্রন্থ। এটা হলেন বসুবন্ধু। বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি বসুবন্ধুর লেখা। এছাড়াও তোমার কি বলবো, আরেকটা ভুলে গেলাম, বিজ্ঞানবাদ বলে একটা বই আছে, গ্রন্থটা আমার কাছেও আছে কিন্তু নামটা ভুলে গেছি কার লেখা। তো যাই হোক, আমি যখন তোমাদের দেব তখন তোমাদের ওটা দিয়ে দেবো। ওটা ভুলে গেছি, লেখাটা কার লেখাটা ভুলে গেছি, দাঁড়া একটু দেখেই নি। হ্যাঁ, বটকৃষ্ণ, বটকৃষ্ণের লেখা বিজ্ঞানবাদ। তো যাই হোক, এই ধরনের কিছু গ্রন্থ, মোটামুটি মেন গ্রন্থগুলো আমরা জানলাম, মূল মতবাদ জানলাম, কে মানে কে প্রবক্তা এবং মূল গ্রন্থ কোনটি সেটা আমরা জেনে গেলাম, যেগুলো আমাদের দরকার, তাই তো? তাহলে যোগাচার বিজ্ঞানবাদীদের মূল মত হলো ঠিক। আমরা এইভাবেই দেখবো যে মাধ্যমিক বা শূন্যবাদীদের মতটা, আগের দিনে আমি অল্প একটু করে বলে দিয়েছিলাম যে দেখো, শূন্য কথার অর্থ বৌদ্ধদের কাছে কি? চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য। চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য। চতুষ্কোটি মানে কি না, তোমার শত নয়, অশত নয়, সদশত নয়, আর সদশত ভিন্ন নয়। আমরা দেখতে অদ্বৈত বেদান্তে কি বলি, যে মায়া কথার অর্থ কি করি? অনির্বচনীয় অর্থে, তাই তো? আমরা বলি যে দেখবে বৌদ্ধ অদ্বৈত বেদান্তে মায়া, তোমরা তো পড়েছো, সদসৎ ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভবরূপম যৎ কিঞ্চিত ইতি বদন্তি, বেদান্ত সারে একদম প্রথমের দিকে আছে 15 নম্বর কারিকা। তো সেখানে দেখবে বলা হয়েছে যে সদসৎ ভ্যাম। স্যার বলছি শূন্যবাদী কি বললেন? চতুষ্কোটি এটা শ্লোকটা বলছিলেন না, ওটা একটু বলুন। হ্যাঁ, আরেকবার বলো, আমি ঠিক শুনতে পেলাম না। বলছি শূন্যবাদীদের বললেন না চতুষ্কোটি কি, ওটা একটু বলুন না, লিখছিলাম। শূন্যবাদীরা শূন্য কথাটার অর্থ করেন কি? শূন্য অর্থে তারা মানেন চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য, মানে চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য মানে চতুষ্কোটি মুক্ত শূন্য। আমাদের কোনো বস্তুকে জগতের কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, তাই বলছে শূন্য। আসলে কিভাবে বস্তুটি আছে তার কোনো ব্যাখ্যাই তো দেওয়া যায় না, তাহলে বস্তুটিকে আছে আমি কি করে বলবো, তাই তো? সবই শূন্য, সর্বং শূন্যম শূন্যম, এটা হচ্ছে শূন্যবাদীদের সিদ্ধান্ত। আমি সেই প্রসঙ্গে বললাম, যেহেতু তোমাদের অদ্বৈত বেদান্ত পড়া আছে,
ওটা একটু বললে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যে অদ্বৈত বেদান্তে বলা হচ্ছে, দেখবে মায়ার অজ্ঞানের লক্ষণে বলা হচ্ছে সদসৎ ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত। তো এই যে বলছে মায়াটা কেমন, এই জগৎটা কি মায়া সৃষ্ট, তো এই জগৎ সংসার, তো এই জগৎ সংসার যে মায়া সৃষ্ট বা অজ্ঞান সৃষ্ট, সেই অজ্ঞানটা কেমন বলছি, সদসৎ ভ্যাম অনির্বচনীয়ম। অদ্বৈত বেদান্তে আমরা এই তিনটেই কোটি পড়েছিলাম। এখানে এই জগৎ সংসারের পক্ষে আরেকটা কোটি যুক্ত করে দিলেন বৌদ্ধরা। বলছেন কোন বস্তু সৎ নয়। কেন সৎ নয়? না বস্তুর ধ্বংস আছে বা কোনো একটা টাইমে উৎপত্তি হয়েছে, তাহলে সৎ কি করে হবে? সৎ বস্তুর তো উৎপত্তি বিনাশ হতে পারে না। আবার বলছে অসৎ নয়, কেননা বর্তমানে তো আমি সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি, তাই তো। একেবারে তো অসৎ মানে অলিক অর্থে নয় আর কি। আকাশ কুসুম বন্ধাপুত্র হলে তাহলে তো আমি আমার সামনে আমার দৃষ্ট হতো না, তাই তো। বুঝতে পেরেছো তো কথাটা? অসৎ মানে কি? আকাশ কুসুম বন্ধাপুত্র, যেগুলো অলিক বস্তু। তো বলছে অসৎ বা অলিক কিন্তু নয়, কেননা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার বলছে সদসৎ নয়, কেননা কোনো বস্তু একই সঙ্গে সৎ এবং অসৎ কোনোটাই হতে পারে না, মানে একসঙ্গে হতে পারে না। হলে বস্তু সৎ হবে, না হলে বস্তু অসৎ হবে। একসঙ্গে সৎ বটে অসৎ বটে, দেখো হবে না, সম্ভব নয়। তো এটা কন্ট্রাডিক্টরি। আর বলছে সদসৎ ভিন্নও নয়। কোনো বস্তুকে আমি যদি বলি না সে সৎ নয় অসৎ নয় সদসৎ নয়, সদসৎ ভিন্ন, সদসৎ ভিন্ন সেটাও তো বলতে পারি না। সদসৎ ভিন্ন কি বস্তু আছে? সেরকম কোনো বস্তুর সদৃশ্য আমাদের কাছে নেই, তাই তো। তো এই হচ্ছে এদের মত, যে তাহলে জগতের যে কোনো বস্তুকে দেখো কোনোভাবেই আমি ব্যাখ্যা করতে পারছি না। তাকে সৎও বলতে পারছি না, তাকে অসৎও বলতে পারছি না, তাকে সদসৎও বলতে পারছি না, তাকে সদসৎ ভিন্নও বলতে পারছি না। হ্যাঁ, তো সে মানে ব্যাখ্যার অযোগ্য, তাই তো। এই অর্থে কিন্তু শূন্যবাদীরা বা মাধ্যমিক সম্প্রদায়রা শূন্য কথাটা স্বীকার করেছেন, তাই তো। তো তাদের অর্থে শূন্য কি না চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য, তাই তো। এই যে চতুষ্কোটি, এটা কি বিনির্মুক্ত যে শূন্য, সেটা কিন্তু আবার আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে একেবারে যে ভয়েড অর্থে শূন্য ফাঁকা, তাই তো, সেই অর্থ হ্যাঁ আমরা মানে প্রাথমিকভাবে যদিও গ্রহণ করি, হুম, আমরা ভয়েড, এখানে যে শূন্য অর্থে ভয়েড ফাঁকা, প্রাথমিকভাবে সেই অর্থে গ্রহণ করলেও এখানে নিহিলিজম অর্থে যে শূন্য বা হচ্ছে সবকিছু মানবো না, এই অর্থে তার মানে ভালো করে বুঝলে বোঝা যাবে যে তারা অ্যাকচুয়ালি নিহিলিজম অর্থে ব্যবহার করছেন শূন্য কথাটাকে। ফাঁকা বা ভয়েড অর্থে ব্যবহার করেননি। প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে যে তারা হয়তো ভয়েড বা শূন্য এই অর্থে বা ফাঁকা অর্থে শূন্যটাকে ব্যবহার করেছেন, কিছুই নেই সেটা নয়। তারা নিহিলিজম অ্যাকচুয়ালি যে তারা কোনো কিছুর দ্বারা জগৎকে ব্যাখ্যা করতে পারছেন না, তারা দেখাচ্ছেন সব কিছুর দ্বারাই জগৎটা ব্যাখ্যার অযোগ্য। তাহলে জগৎটাকে আমি কি করে বলবো জগৎটা আছে? তাহলে আমাকে শূন্যই বলতে হবে যে জগৎ নেই। বুঝতে পেরেছো তো কথাটা? সেই অর্থে তারা শূন্যটা গ্রহণ করেছেন, তাই তো। আর এদের মতে জগৎ হলো কি স্বভাব শূন্য, তাই তো। এখানে জগতের শূন্যতা আমরা যদি বলি তাহলে কি বলবো না স্বভাব শূন্যতা। আর পরম সত্তার শূন্যতা যদি বলি তাহলে কি বলবো প্রপঞ্চ শূন্যতা। মানে পরম সত্তার মধ্যে কোনো প্রকার প্রপঞ্চ নাই, আর জগতের মধ্যেও কোনো প্রকার স্বভাব নাই। কার দ্বারা ব্যাখ্যা করবে? কোনো দ্বারা ব্যাখ্যা করে যাচ্ছে না, তাই তো। তো এই যে শূন্যবাদ মানে মানে শূন্যবাদী সম্প্রদায়, তার প্রতিষ্ঠাতাকে না নাগার্জুন। আমরা যে নাগার্জুনের কথা ভাবি আমরা সবাই জানি মোটামুটি, যে এই নাগার্জুন হচ্ছে আমাদের শূন্যবাদের সম্প্রদায় বৌদ্ধ দর্শনের, এবং তার মূল গ্রন্থ কি মাধ্যমিক কারিকা। মাধ্যমিক কারিকা এই শূন্যবাদের মূল প্রামাণ্য গ্রন্থ, তাই তো। এই মাধ্যমিক কারিকা এটা হচ্ছে কি শূন্যবাদের মূল প্রামাণ্য গ্রন্থ, বোঝা গেল। আর আরেকজন এই মাধ্যমিক সম্প্রদায়ের
অন্যতম প্রবক্তা আছেন, তিনি কে না অশ্ব ঘোষ। আমরা পড়েছিলাম অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ, মনে আছে? সেই অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ, তারা কিন্তু কি, তারা কিন্তু শূন্যবাদী সম্প্রদায়, তাই তো? এরপর এর কিছু গ্রন্থ আছে, সেগুলো লিখে নাও, তোমাদের হয়তো কাজে দিতে পারে। তাহলে কে কে হলো? মাধ্যমিক কারিকা মূল গ্রন্থ, নাগার্জুন এর প্রবক্তা, কিন্তু অশ্বঘোষ, বুদ্ধ ঘোষ এরাও কিন্তু শূন্যবাদীদের অন্যতম, হ্যাঁ, অন্যতম এক একজন করে প্রবক্তা। আর কি, এই নাগার্জুনের যে মাধ্যমিক কারিকা আছে তার উপর চন্দ্রকীর্তি এবং বুদ্ধ, বুদ্ধ পালিত এবং হচ্ছে কুমারজীব, আর কি আর্শদেব। কি কি বললাম? নাগার্জুনের মাধ্যমিক কারিকার উপর ভাষ্য রচনা করেন কারা কারা? চন্দ্রকীর্তি 1 নাম্বার, বুদ্ধপালিত, কুমারজীব আর আর্যদেব, এরা মাধ্যমিক কারিকার উপর ভাষ্য রচনা করেন, তাই তো? আর কি বলে, আমাদের যে না এখানে আর নেই, হ্যাঁ যাই হোক, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, এদের মধ্যে আরেকটা ব্যাপার যে জগতের অন্তর্জগৎ এবং বাহ্য জগৎ, মানে মনোজগৎ এবং বাহ্য জগৎ সকল কিছুই কিন্তু শূন্য, এই অর্থটা ধরে নিতে হবে। এবং শূন্য কোন অর্থে বলেছিলাম? যে একেবারে ভয়েড, ফাঁকা, কিছুই নেই, সেই অর্থে নয়, নিহিলিজম। হ্যাঁ, নিহিলিস্টরা যে অর্থে শূন্যকে স্বীকার করে, সেই অর্থে তারা শূন্যকে স্বীকার করছেন, যে ব্যাখ্যা করতে আমরা পারছি না, ঠিক কথাই। আমরা ব্যাখ্যা করতে পারছি না, তাই আমরা মানছি না। আমরা যদি ব্যাখ্যা করতে পারতাম তাহলে মানতাম, বুঝতে পেরেছো? তো আর আরেকটা কথা তোমাদের বলে দিই লাস্টে, যেটা যে বিজ্ঞানবাদীরা, না সরি, এটা শূন্যবাদীরা বলছে বিশুদ্ধ চৈতন্য, হ্যাঁ, যেমন বিজ্ঞানবাদীরা যেমন বলেছিল না যে বিশুদ্ধ চৈতন্য বলে, হ্যাঁ, মানে চৈতন্যই সবকিছু, অন্তর্জগৎ মনোজগৎ সবই বিশুদ্ধ চৈতন্য, চৈতন্য ছাড়া কিছু নেই, সেই সত্তাই নির্বিশেষ, সেই সত্তাই নির্বিকার। এই ধরনের কথার একেবারে সহজ কথা, উল্টো কথা হচ্ছে তোমার শূন্যবাদীদের কথা, যে বাহ্য এবং মনোজগৎ বলে কিছুই নেই, এসব চৈতন্য টৈতন্যও নেই। তারও একদম, তারা আরো রিগোরাস, যে কোনো কিছুর দ্বারা যেহেতু আমি ব্যাখ্যা করতে পারছি না জগৎকে, জগৎকে আমি সৎ বলতে পারছি না, অসৎ বলতে পারছি না, সদসৎ বলতে পারছি না, কোনো কিছুই যেহেতু বলতে পারছি না, তাই জগৎ বলেই আসলে কিছু নেই। জগৎ, হ্যাঁ, সৎ নয়, অসৎ নয়, সদসৎ নয়, সদসৎ ভিন্নও নয়, কোনো কিছু যেহেতু বলতে পারছি না, তাহলে নিশ্চয়ই জগৎ নেই, জগৎটা শূন্য। হুম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এদের মূল বক্তব্য। যাই হোক, তাহলে আমরা পড়লাম কি কি না, বৌদ্ধ দর্শনের 4টে সম্প্রদায়ের মূল কথা, কে প্রবক্তা, মূল গ্রন্থ কি, হ্যাঁ, এগুলোই আমরা কিন্তু এটা পড়লাম। আর তোমাদের বৌদ্ধ দর্শনের অল্প একটু জায়গা বাকি থাকলো, এথিক্সের জায়গাটা, ওটা আমি দেখি তোমাদের কালকে টাইম হবে না পরশু টাইম হবে, কোন দিন নিলে ভালো হয়? বা যদি এইটা যদি আচ্ছা, তোমাদের এইটা তো তোমাদের কালকে রবিবার যে ক্লাসটা ছিল সেটা হলো, তোমাদের একটা ক্লাস ডিউ ছিল, সেটা আমি বলেছিলাম সোম মঙ্গল, মঙ্গল বুধ বৃহস্পতি এই টাইমের মধ্যে করাবো। তো তোমাদের এক কাজ করি, আমি বৃহস্পতিবার যদি নিয়ে অসুবিধা নেই তো? বৃহস্পতি শুক্র, হ্যাঁ বৃহস্পতি নিন স্যার, আমার কোনো অসুবিধা নেই। বৃহস্পতি শুক্র দুদিন আমি পরপর নেব। আমি কাল পরশু, কালকে নেওয়া যেতে পারে, কিন্তু কষ্ট করে নিতে হবে, একটু কাজ আছে। তা আমি কালকে বা পরশুর ভেতরে আমি একটা তাহলে পরীক্ষা নিয়ে নিই বৌদ্ধদের উপর, সেটা কালকে নেব না পরশু নেব, তোমরা সেটা বলো। নিন, আমি কালকে পরীক্ষা দিতে পারবো না কোনোভাবে। তাহলে তোমাদের বুধবার দিন আমি একটা এক্সাম নিয়ে নিচ্ছি, আর বৃহস্পতিবার তোমাদের আমি আবার ক্লাস নেব, যে ক্লাসটা ডিউ ছিল আগের সপ্তাহের, আর শুক্রবার যেমন ক্লাস হয় সেরকম ক্লাস নেব, ঠিক আছে? আজকে যেটা পড়ালাম সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের বৌদ্ধ দর্শনে অল্প কিছু বাকি থাকলো, এথিক্সের জায়গাটা, এবং সেখান থেকে কিভাবে নির্বাণ প্রাপ্তি হচ্ছে, এবং সেই প্রসঙ্গে আমাদের যে চতুর্থ আর্য সত্য জগতে দুঃখের কারণ আছে। বুধবার আমি এক্সাম দিতে পারবো না, পরে দিয়ে দিলে হবে? কে বলছো? কবিতা? হ্যাঁ, কি বলছো?
বলছি স্যার বুধবার এক্সামটা দিতে পারবো পরে দিয়ে দেবে। দেখো আমি কোশ্চেন দিয়ে দেবো, আমি না? কোশ্চেন দিয়ে দেবো, তোমরা অন্যদিন তোমাদের দিয়ে দিলে হবে বৃহস্পতিবার দিনকে? বুঝতে পেরেছো? তো আমি তাহলে বৃহস্পতিবার তোমাদের ক্লাস নেব, আর শুক্রবার বুধবার দিন তোমাদের একটা এক্সাম আমি নিয়ে নেব, গ্রুপে দিয়ে দেবো কোশ্চেন, তোমরা দেখে নেবে, নিজের মতো টাইম মতো পরীক্ষা দেবে, কার কটা হয়েছে দেখবে, আমি অ্যান্সারও দিয়ে দেবো কিছু পরে। আর পরে তোমাদের যেটা বাকি রইলো সেটা বলছি, যদি এই সম্প্রদায়গুলোর মধ্যে কারো কিছু প্রশ্ন থাকে সেটাও আলোচনা করবো পরের দিন। আর আমাদের নির্বাণ, হ্যাঁ, মোক্ষ মুক্তির জায়গাটা, বৌদ্ধ এথিক্সের জায়গাটা দিয়ে বৌদ্ধ দর্শনটা শেষ করব, যদি টাইম থাকে অন্য কিছু ধরা যাবে। তো যাই হোক, তোমাদের পরের দিন হলেই বৌদ্ধ দর্শনটা শেষ হবে। তাহলে তোমাদের হলো ভারতীয় দর্শনের প্রথম যে বৈশিষ্ট্য, হ্যাঁ, জেনারেল ফিচার্স, সেটা হয়েছিল চারবাক জৈন বৌদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের হয়ে যাবে আস্তে আস্তে, চিন্তার কিছু নেই। যেমন একটি যে এই রেকর্ডিংটা না একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, লিখেছি যতটা পেরেছি, কিছু কিছু জায়গায় হয়তো মানে রেকর্ডিংটা শুনলে ভালো করে লিখতে পারবো। হ্যাঁ, রেকর্ডিং